আজ তোমাদের শোনাচ্ছি সত্যজিৎ রায়ের শেয়াল দেবতা রহস্য। টেলিফোনটা কে ধরেছিল? ফেলুদা। প্রশ্নটা করেই বুঝতে পারলাম যে বোকামি করেছি, কারণ যোগব্যায়াম করার সময় ফেলুদা কথা বলে না। এক্সারসাইজ ছেড়ে ফেলুদা এই জিনিসটা সবে মাস 6 হলো ধরেছে। সকালে আধ ঘন্টা ধরে নানা রকম আসন করে, এমনকি কনুইয়ের উপর ভর দিয়ে মাথা নিচের দিকে আর পা উপর দিকে শূন্যে তুলে শীর্ষাসন পর্যন্ত। এটা স্বীকার করতেই হবে যে 1 মাসে ফেলুদার শরীর আরও ফিট হয়েছে। কাজেই বলতে হয় যে যোগাসনের রীতিমতো উপকার হচ্ছে। প্রশ্নটা জিজ্ঞেস করেই পিছন দিকে টেবিলের উপর রাখা ঘড়ির টাইমটা দেখে নিলাম। ঠিক 7.5 মিনিট পরে আসন শেষ করে ফেলুদা জবাব দিল, তুই চিনবি না। এতক্ষণ পরে এরকম একটা উত্তর পেয়ে ভারী রাগ হলো। চিনি না তো অনেককেই, কিন্তু নামটা বলতে দোষ কি? আর না চিনলেও চিনিয়ে দেওয়া যায় না? একটু গম্ভীরভাবেই জিজ্ঞেস করলাম, তুমি চেনো? ফেলুদা জলে ভেজানো ছোলা খেতে খেতে বলল, আগে চিনতাম না, এখন চিনি। কয়েকদিন হলো আমার পুজোর ছুটি পড়ে গেছে। বাবা 3 দিন হলো জামশেদপুরে গেছেন কাজে। বাড়িতে এখন আমি, ফেলুদা আর মা। এবার আমরা পুজোর বাইরে যাব না। তাতে আমার বিশেষ আফসোস নেই, কারণ পুজোয় কলকাতাটা ভালোই লাগে, বিশেষ করে যদি ফেলুদা সঙ্গে থাকে। ওর আবার আজকাল শখের গোয়েন্দা হিসেবে বেশ নামটাম হয়েছে। কাজেই মাঝে মাঝে রহস্য সমাধানের জন্য যে ওর ডাক পড়বে, তাতে আর আশ্চর্য কী। এর আগে প্রত্যেকটা রহস্যের ব্যাপারেই আমি ফেলুদার সঙ্গে ছিলাম। ভয় হয় ওর নাম বেশি হওয়াতে হঠাৎ যদি ও একদিন বলে বসে যে তোকে আর সঙ্গে নেব না। কিন্তু এখনো পর্যন্ত সেটা ঘটেনি। আমার বিশ্বাস ওর আমাকে সঙ্গে রাখার একটা কারণ আছে। হয়তো সঙ্গে একটা অল্পবয়স্ক ছেলেকে দেখে অনেকেই ওকে গোয়েন্দা বলে ভাবতেই পারে না। সেটা তো একটা মস্ত সুবিধে। গোয়েন্দারা যতই আত্মগোপন করে থাকতে পারে, ততই তো ওদের লাভ। ফোনটা কে করলো জানতে খুব ইচ্ছে করছে বোধহয়। এটা ফেলুদার একটা কায়দা। ও যখনই বুঝতে পারে আমার কোনো একটা জিনিস জানবার খুব আগ্রহ, তখনই সেটা চট করে না বলে আগে একটা সাসপেন্স তৈরি করে। সেটা আমি জানি বলেই বিশেষ উৎসাহ না দেখিয়ে বললাম, ফোনটার সঙ্গে যদি কোনো রহস্যের ব্যাপার জড়িয়ে থাকে তাহলে জানতে ইচ্ছে করছে বই কি। ফেলুদা গেঞ্জির উপর তার সবুজ ডোরাকাটা শার্টটা চাপিয়ে নিয়ে বলল, লোকটার নাম নীলমণি সান্যাল, রোলান্ড রোডে থাকে। বিশেষ জরুরি দরকারে আমাকে ডেকে পাঠিয়েছে। কি দরকার বলেনি? না, সেটা ফোনে বলতে চাইল না, তবে গলা শুনে মনে হলো ঘাবড়েছে। কখন যেতে হবে? ট্যাক্সিতে করে যেতে মিনিট 10 লাগবে। 9টার অ্যাপয়েন্টমেন্ট, সুতরাং আর 2 মিনিটের মধ্যেই আমাদের বেরিয়ে পড়া উচিত। ট্যাক্সি করে নীলমণি সান্যালের বাড়ি যেতে যেতে ফেলুদাকে বললাম, অনেক রকম তো দুষ্টু লোক থাকে। ধরো নীলমণি বাবুর যদি কোনো রকম বিপদ না হয়ে থাকে, তিনি যদি শুধু তোমাকে পেঁচে ফেলার জন্যেই ডেকে থাকেন। ফেলুদা রাস্তার দিক থেকে চোখ না সরিয়ে বলল, সে রিস্ক তো থাকেই, তবে সেরকম লোক বাড়িতে ডেকে নিয়ে পেঁচে ফেলবে না, কারণ সেটা তাদের পক্ষেও রিস্ক হয়ে যাবে। সেসব কাজের জন্য অল্প টাকায় ভাড়াটে গুন্ডার কোনো অভাব নেই। একটা কথা বলা হয়নি, ফেলুদা গত বছর অল ইন্ডিয়া রাইফেল কম্পিটিশানে ফার্স্ট হয়েছে। মাত্র 3 মাস বন্দুক শিখেই ওর হাতে যা টিপ হয়েছিল সে একেবারে থ মেরে যাবার মতো। ফেলুদার এখন বন্দুক রিভলভার 2 আছে, তবে বইয়ের ডিটেকটিভের মতো ও সারাক্ষণ রিভলভার নিয়ে ঘোরে না। সত্যি বলতে কি, এখনও পর্যন্ত ফেলুদাকে ও দুটোর একটাও ব্যবহার করতে হয়নি। তবে কোনো দিন যে হবে না সে কথা কি করে বলবো। ট্যাক্সি যখন ম্যাডক স্কোয়ারের কাছাকাছি এসেছে তখন জিজ্ঞেস করলাম, ভদ্রলোক কি করেন সেটা জানো? ভদ্রলোক পান খান, বোধহয় কানে একটু কম শোনেন, ইয়ে শব্দটা একটু বেশি ব্যবহার করেন, আর অল্প সর্দিতেও ভুগছেন। এছাড়া আর কিছুই জানি না। এরপরে আর আমি কিছু জিজ্ঞেস করিনি। নীলমণি সান্যালের বাড়িতে পৌঁছতে ট্যাক্সি ভাড়া উঠল 1 টাকা 70 পয়সা। একটা 2 টাকার নোট বার করে ট্যাক্সিওয়ালার হাতে দিয়ে ফেলুদা হাতের একটা কায়দার ভঙ্গিতে বুঝিয়ে দিল যে তার চেঞ্জ ফেরত চাই না।
গাড়ি থেকে নেমে পোর্টিকোর তলা দিয়ে গিয়ে সামনের দরজায় পৌঁছে কলিং বেল টেপা হলো। দোতলা বাড়ি, তবে খুব যে বড় তাও নয়, আর খুব পুরনোও নয়। সামনের দিকে একটা বাগানও আছে, তবে সেটা খুব বাহারের কিছু নয়। একজন দারোয়ান গোছের লোক এসে ফেলুদার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে আমাদের বৈঠকখানায় বসতে বলল। ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে বেশ তাক লেগে গেল। সোফা, টেবিল, ফুলদানি, ছবি আর কাঁচের আলমারিতে সাজানো নানা রকম সুন্দর পুরনো জিনিস টিনিস মিলিয়ে বেশ একটা জমকালো ভাব মনে হলো। অনেক খরচ করে মাথা খাটিয়ে এসব জিনিস কিনে সাজানো হয়েছে। ফেলুদা নিজেই উঠে পাখার রেগুলেটরটা ঘোরানোর সঙ্গে সঙ্গেই একজন ভদ্রলোক এসে ঢুকলেন। গায়ে স্লিপিং স্যুটের পায়জামার উপর এক পাশে বোতামওয়ালা আদ্দির পাঞ্জাবি, পায়ে হরিণের চামড়ার চটি আর দুহাতের আঙুলে অনেকগুলো আংটি। হাইট মাঝারি, দাড়িগোপ কামানো, মাথায় চুল বেশি নেই, রং মোটামুটি ফর্সা আর চোখ দুটো ঢুলুঢুলু। দেখলে মনে হয় এই বুঝি ঘুম থেকে উঠে এলেন। আপনারই নাম প্রদোষ মিত্র? আপনি যে এত ইয়াং সেটা তো জানা ছিল না। ফেলুদা হেসে আমার দিকে দেখিয়ে বলল, এটি আমার খুড়তুতো ভাই, খুব বুদ্ধিমান ছেলে। আপনি চাইলে আমাদের কথাবার্তার সময় আমি ওকে বাইরে পাঠিয়ে দিতে পারি। আমার বুকটা ধুকপুক করে উঠল, কিন্তু ভদ্রলোক আমার দিকে একবার চোখ বুলিয়ে নিয়েই বললেন, কেন, থাকুক না, কোনো ক্ষতি নেই। আপনারা কিছু খাবেন টাবেন, চা বা কফি? এই সবেই চা খেয়ে বেরিয়েছি। বেশ, তাহলে আর সময় নষ্ট না করে কেন ডেকেছি সেইটে বলি। তবে তার আগে আমার নিজের পরিচয়টা একটু দিই। বুঝতেই পারছেন আমি একজন শৌখিন লোক, পয়সা কড়িও কিছু আছে, সেটাও নিশ্চয়ই অনুমান করেছেন। তবে বললে বিশ্বাস করবেন না, আমি চাকরিও করি না, ব্যবসাও করি না, বা বাপের সম্পত্তিও এক পয়সা পাইনি। নীলমণিবাবু রহস্য করার ভাব করে চুপ করলেন। তাহলে কি লটারি? আগে বলছিলাম, তাহলে কি কখনো লটারি টটারি জিতেছিলেন? এক্স্যাক্টলি। 11 বছর আগে রেঞ্জার্স লটারি জিতে এক ধাক্কায় প্রায় 2.5 লাখ টাকার মতো পেয়ে যাই। তারপর সেই টাকা দিয়ে খানিকটা বুদ্ধি আর খানিকটা ভাগ্যের জোরে বলতে পারেন বেশ ভালোভাবেই চালিয়ে এসেছি। বাড়িটা তৈরি করি বছর আসতেক আগে। আপনি হয়তো ভাবছেন এরকম অকেজোভাবে একটা মানুষ বেঁচে থাকে কি করে, কিন্তু আসলে একটা কাজ। আমার কাছে একটাই কাজ, সেটা হলো অকশান থেকে এইসব জিনিসপত্র কিনে ঘর সাজানো। ভদ্রলোক তার ডান হাতটা বাড়িয়ে চারদিকে সাজানো জিনিসপত্রগুলোর দিকে দেখিয়ে দিলেন। তারপর বললেন, যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে আমার এইসব আর্টিস্টিক জিনিসপত্রের কোনো সম্পর্ক আছে কি না তা জানি না, কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে যে হয়তো থাকতেও পারে। নীলমণিবাবু তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে কয়েকটা কাগজের টুকরো বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। ফেলুদার সঙ্গে সঙ্গে আমিও কাগজগুলো দেখে নিলাম। 3টে কাগজ, তার প্রত্যেকটাতেই লেখার বদলে লাইন করে ছোট ছোট ছবি আঁকা। সেই ছবির মধ্যে কিছু কিছু বেশ বোঝা যায়, যেমন পেঁচা, চোখ, সাপ, সূর্য, এইসব। আমার কেমন যেন ব্যাপারটাকে দেখা দেখা বলে মনে হচ্ছিল। এমন সময় ফেলুদা বলল, এসব তো হিয়েরোগ্লিফিক লেখা বলেই মনে হচ্ছে। ভদ্রলোক একটু থতমত খেয়ে বললেন, আজ্ঞে, প্রাচীনকালে ইজিপশিয়ানরা যে লেখা বার করেছিল এটা সেই জিনিস বলেই মনে হচ্ছে। তাই বুঝি? তবে এ লেখা পড়তে পারে এমন লোক কলকাতায় আছে কি না সন্দেহ। ভদ্রলোক যেন একটু মুষড়ে পড়ে বললেন,
তাহলে যে জিনিস দুদিন অন্তর অন্তর ডাকে আমার নামে আসছে, তার মানে না করতে পারলে তো ভারী অস্বস্তিকর ব্যাপার হবে। ধরুন, যদি এগুলো সাংকেতিক হুমকি হয়, কেউ হয়তো আমাকে খুন করতে চাইছে আর তার আগে আমাকে শাসাচ্ছে। আপনার যে সমস্ত জিনিসপত্র সাজানো রয়েছে তার মধ্যে ইজিপশিয়ান কিছু আছে? দেখুন, কোন জিনিস আমার কোথাকার সেটা আমি নিজেই ভালোভাবে জানি না। আমি শুধু কিনি, আমার পয়সা আছে আর 5জন শৌখিন লোককে এসব জিনিস কিনতে দেখেছি, তাই। কিন্তু আপনার এত শখের মধ্যে একটিকেও তো খেলো বলে মনে হচ্ছে না। যারা শুধু এগুলো দেখবে তারা তো আপনাকে রীতিমতো সমজদার লোক বলেই মনে করবে। ওটা কি জানেন, এসব ব্যাপারে সচরাচর জিনিস ভালো হলেই তার দাম বেশি হয়। টাকা যখন আছে তখন আমি সেরা জিনিসটা কিনবো না কেন? অনেক ভারী ভারী খদ্দের উপরে টেক্কা দিয়ে নিলাম থেকে এসব কিনেছি মশাই। কাজেই ভালো জিনিস আমার কাছে থাকাটা কিছু আশ্চর্য নয়। কিন্তু মিশরের জিনিস কিছু আছে কি না আপনি জানেন না তাহলে? নীলমণিবাবু সোফা ছেড়ে উঠে একটা কাঁচের আলমারির দিকে গিয়ে তার উপরের তাক থেকে একটা বৃহৎখানেক লম্বা মূর্তি নামিয়ে এনে সেটা ফেলুদার হাতে দিলেন। সবুজ পাথরের মূর্তি, তার গায়ে আবার নানা রঙের ঝলমলে পাথর বসানো, দু এক জায়গায় যেন সোনাও রয়েছে। তবে আশ্চর্য, মূর্তিটার শরীর মানুষের মতো হলেও তার মুখটা শেয়ালের মতো। এটা দিন 10 আগে কিনেছি অ্যারাটুন ব্রাদার্সের একটা নিলাম থেকে। এটা বোধ হয়। ফেলুদা মূর্তিটা একবার চোখ বুলিয়েই বলল, আনুবিস। আনুবিস? সে আবার কি? ফেলুদা মূর্তিটা সাবধানে নেড়ে চেড়ে নীলমণিবাবুর হাতে ফেরত দিয়ে বলল, আনুবিস ছিল প্রাচীন মিশরের গড অফ দ্য ডেড, মৃত আত্মাদের দেবতা। চমৎকার জিনিস পেয়েছেন এটা। ভদ্রলোকের গলায় ভয়ের সুর। কিন্তু এই মূর্তি আর এইসব চিঠির মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আমি কি এটা কিনে ভুল করলাম? কেউ কি এটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে বলে শাসাচ্ছে? সেটা বলা মুশকিল। চিঠিগুলো কবে থেকে পেতে শুরু করেছেন? গত সোমবার থেকে। তার মানে মূর্তিটা কেনার ঠিক পর থেকেই, তাই তো? আগে হ্যাঁ। খামগুলো আছে? না, ফেলে দিয়েছি। রেখে দেওয়া হয়তো উচিত ছিল, তবে খুবই সাধারণ খাম। সাধারণ টাইপরাইটারে ঠিকানা লেখা, পোস্ট অফিস, এলগিন রোড। ফেলুদা উঠে পড়ল। ঠিক আছে, আপাতত কিছু করার আছে বলে মনে হচ্ছে না। শুধু সেফ সাইডে থাকার জন্য মূর্তিটা ওই আলমারিতে না রেখে আপনার হাতের কাছে রাখবেন। সম্প্রতি একজনদের বাড়ি থেকে এ ধরনের কিছু জিনিস চুরি হয়েছিল কি না, তাই। তাই বুঝি? হ্যাঁ, একজন সিন্ধি ভদ্রলোক, যদ্দূর জানি। এখনও সে চোর ধরা পড়েনি। আমরা ঘর থেকে বেরিয়ে বাইরে ল্যান্ডিংয়ে এলাম। আচ্ছা, আপনার সঙ্গে রসিকতা করতে পারে এমন কারুর কথা মনে পড়ছে? কেউ না, পুরনো বন্ধুদের সঙ্গে অনেক দিন ছাড়াছাড়ি হয়ে গেছে। আর শত্রু? ধনীর তো শত্রু সবসময়ই থাকে, তবে তারা তো কেউ আর শত্রু বলে নিজেদের পরিচয় দেয় না। সামনাসামনি দেখা হলে সকলেই খাতির করে কথা বলে। আপনি মূর্তিটা তো নিলামে কিনেছিলেন বললেন? হ্যাঁ, অ্যারাটুন ব্রাদার্সের নিলামে। ওটার উপর আর কারো লোভ ছিল?
কথাটা শুনে ভদ্রলোক হঠাৎ যেন বেশ একটু উত্তেজিত হয়ে হাত কসলাতে শুরু করলেন। তারপর বললেন, আপনি কথাটা জিজ্ঞেস করে আমার ভাবনায় একটা নতুন দিক খুলে দিলেন। আমার সঙ্গে এক ভদ্রলোকের অনেকবার নিলামে ঠোকাঠুকি হয়েছে, সেদিনও হয়েছিল। তিনি কে? প্রতুল দত্ত। কি করেন? বোধহয় উকিল ছিলেন, রিটায়ার করেছেন। সেদিন ওর আর আমার মধ্যে শেষ অবধি রেষারেষি চলে। তারপর আমি 12,000 বলার পর উনি থেমে যান। মনে আছে, নিলামের পর আমি যখন বাইরে এসে গাড়িতে উঠছি, তখন হঠাৎ ওর সঙ্গে একবার চোখাচোখি হয়ে পড়ে। ওর চোখের চাহনিটা মোটেই ভালো লাগেনি। আই সি। আমরা নীলমণিবাবুর বাড়ি থেকে বেরোলাম। গেটের দিকে হাঁটতে হাঁটতে ফেলুদা প্রশ্ন করল, এ বাড়িতে কি আপনারা অনেকে থাকেন? কি বলছেন মশাই, আমার মতো একা মানুষ বোধহয় কলকাতায় জুটি নেই। ড্রাইভার, মালি, দুটো পুরনো বিশ্বস্ত চাকর আর আমি, ব্যাস। ফেলুদার পরের প্রশ্নটা একেবারেই এক্সপেক্ট করিনি। বাচ্চা ছেলে কি কেউ থাকে এ বাড়িতে? দেখেছেন, ভুলেই গেছি বলতে। আসলে আমি লোক বলতে বয়স্ক লোকের কথাই ভাবছিলাম। এই আজ দিন 10 হলো আমার ভাগ্নে ঝন্টু এখানে এসে রয়েছে। ওর বাবা ব্যবসা করেন। এই সেদিন সস্ত্রীক জাপানে গেছে ঝন্টুকে রেখে আমার জিম্মায়। বেচারি এসে অবধি ইনফ্লুয়েঞ্জায় ভুগছে। আপনার হঠাৎ বাচ্চার কথা মনে হলো কেন? বৈঠকখানার একটা আলমারির পিছন থেকে একটা ঘুড়ির কোনা উঁকি মারছিল, সেইটা দেখেই। নীলমণিবাবুর চাকর একটা ট্যাক্সি ডাকতে গিয়েছিল। সেটা নুড়ি ফেলা পথের ওপর দিয়ে কড়কড় শব্দ করে পোর্টিকোর তলায় ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো। ফেলুদা ট্যাক্সিতে ওঠার সময় বলল, সন্দেহজনক আরও কিছু যদি ঘটে তাহলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন। আপাতত আর কিছু করার আছে বলে মনে হচ্ছে না। বাড়ি ফেরার পথে ফেলুদাকে বললাম, শেয়াল দেবতার চেহারাটা দেখে কীরকম ভয় করে, তাই না ফেলুদা? মানুষের ধরে অন্য যে কোনো জিনিসের মাথা জুড়ে দিলেই ভয় করে, শুধু শেয়াল কেন? আমি বললাম, পুরনো ইজিপশিয়ান দেবদেবীর মূর্তি ঘরে রাখা তো বেশ বিপজ্জনক। কে বলল? বাহ, তুমিই তো বলেছিলে। মোটেই না, আমি বলেছিলাম যেসব প্রত্নতাত্ত্বিকেরা মাটি খুঁড়ে প্রাচীন ইজিপশিয়ান মূর্তি টুর্তি বার করেছে, তাদের মধ্যে কয়েকজনকে বেশ নাজেহাল হতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই যে একজন সাহেব, সে তো মরেই গিয়েছিল। কি নাম না? লর্ড কার্নারভান। আর তার কুকুর? কুকুর তার সঙ্গে ছিল না, কুকুর ছিল বিলেতে। সাহেব ছিলেন ইজিপ্টে। তুতেনখামেনের কবর খুঁড়ে বার করার কিছুদিনের মধ্যেই কার্নারভান হঠাৎ ভীষণ অসুখে পড়ে মারা যান। তারপর খবর পাওয়া গিয়েছিল যে সময় সাহেব মারা যান ঠিক সেই একই সময় বিনা অসুখে রহস্যজনকভাবে বেশ কয়েক হাজার মাইল দূরে তার কুকুরটিও মারা যায়। প্রাচীন ইজিপ্টের কোনো জিনিস দেখলেই আমার ফেলুদার কাছে শোনা এই অদ্ভুত ঘটনাটা মনে পড়ে যায়। শেয়াল দেবতা আনুবিসের মূর্তিটাও নিশ্চয়ই কোনো মানধাতার আমলের ইজিপশিয়ান সম্রাটের কবর থেকে এসেছে। নীলমণিবাবু কি এসব কথা জানেন না? সাত করে বিপদ ডেকে আনার মধ্যে কি মজা থাকতে পারে তা তো আমি ভেবেই পাই না। পরদিন ভোর 6:45 আমাদের বারান্দায় খবরের কাগজের বান্ডিলটা পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোনটা বেজে উঠল। আমি ফোনটা তুলে হ্যালো বলছি, কিন্তু উল্টো দিকের কথা শোনার আগেই ফেলুদা সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। পরপর 3 বার হুঁ, 2 বার ও আর 1 বার আচ্ছা ঠিক আছে বলেই ফোনটা ধপ করে রেখে দিয়ে
ধরা গলায় বলল, আনুবিস গায়েব, এখনই যেতে হবে। সকালবেলায় ট্রাফিক কম বলে নীলমণি সান্যালের বাড়ি পৌঁছতে লাগলো ঠিক 7 মিনিট। ট্যাক্সি থেকে নেমেই দেখি নীলমণিবাবু কেমন যেন ভ্যাবাচাকা ভাব করে বাড়ির বাইরেই আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফেলুদাকে দেখেই বললেন, নাইটমেয়ারের মধ্যে দিয়ে গেছি মশাই, এরকম হরিবল অভিজ্ঞতা আমার কখনো হয়নি। আমরা ততক্ষণে বৈঠকখানায় ঢুকেছি। ভদ্রলোক আমাদের আগেই সোফায় বসে প্রথমে তার হাতের কবজিগুলো দেখালেন। দেখলাম লোক যেখানে ঘড়ি পরে তার ঠিক নিচ দিয়ে 2 হাতে দড়ির দাগ বসে গিয়ে হাতটা লাল হয়ে গেছে। ফেলুদা বলল, কি ব্যাপার বলুন। ভদ্রলোক দম নিয়ে ধরা গলায় বলতে শুরু করলেন, আপনার কথা মতো গতকাল মূর্তিটা তো শোবার ঘরে নিয়ে গিয়ে একেবারে বালিশের তলায় রেখে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে যেখানে ছিল সেখানেই রাখলে আর কিছু না হোক অন্তত শারীরিক যন্ত্রণাটা ভোগ করতে হতো না। যাকগে, মূর্তিটা তো মাথার তলায় নিয়ে দিব্যি ঘুমোচ্ছিলাম। এমন সময় রাত কত জানি না, একটা বিশ্রী অবস্থায় ঘুম ভেঙে গেল। দেখি কে যেন আমার মুখটা আস্তে পৃষ্ঠে গামছা দিয়ে বাঁধছে। গলা দিয়ে আওয়াজ বেরোবার পথ বন্ধ দেখে হাত দিয়ে বাধা দিতে গেলুম, আর তখনই বুঝতে পারলুম যে আমার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী লোকের পাল্লায় পড়েছি। দেখতে দেখতে আমার হাত পিছমোড়া করে দিলে, ব্যাস, তারপর বালিশের তলা থেকে মূর্তি নিতে আর কি। ঘণ্টা 3 বোধহয় হাত বাঁধা অবস্থায় পড়েছিলুম। সমস্ত শরীরে ঝিঁঝি ধরে গেল। সকালে চাকর নন্দলাল চা নিয়ে এসে আমাকে ওই অবস্থায় দেখে বাঁধন খুলে দেয়, আর তৎক্ষণাৎ আমি আপনাকে ফোন করি। ফেলুদার দেখলাম চোখ মুখের ভাব বদলে গেছে। সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার ঘরটা একবার দেখব, আর প্রয়োজন হলে আপনার বাড়ির কিছু ছবি তুলব। ক্যামেরাটাও ফেলুদার নতুন বাতিকের মধ্যে এখন একটা। নীলমণিবাবু দোতলায় তার শোবার ঘরে নিয়ে গেলেন। ঘরে ঢুকেই ফেলুদা বলল, এ কি, জানলার শিক নেই? আর বলবেন না, বিলিতি কায়দায় বাড়ি তো, আর আমি আবার জানলা বন্ধ করে শুতে পারি না। ফেলুদা জানলা দিয়ে গলা বাড়িয়ে নিচের দিকে দেখে বলল, খুব সহজ, পাইপ রয়েছে, কার্নিশ রয়েছে, একটু জোয়ান লোক হলেই অনায়াসে জানলা দিয়ে ঘরে ঢুকে আসতে পারে। তারপর ফেলুদা ঘরের চারদিকে খুব ভালো করে দেখে নিয়ে ছবি টবি তুলে বলল, বাড়ির অন্য অংশও এবার ঘুরে দেখতে চাই। নীলমণিবাবু প্রথমে দোতলা দেখালেন। পাশের ঘরটাতে দেখলাম একটা খাটে 12-13 বছর বয়সের একটা ছেলে গলা অবধি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। তার চোখগুলো বড় বড়, আর দেখলেই মনে হচ্ছে তার স্বাস্থ্য ভালো নয়। বুঝলাম এই হলো ঝুন্টু। নীলমণিবাবু বললেন, কালই আবার ডাক্তার বোস ঝন্টুকে ঘুমের ওষুধ দিয়ে গেছেন, তাই রাত্রে কি হয়েছে ও কিছুই শুনতে পায়নি। দোতলার আরও 2টো ঘর দেখে একতলার ঘরগুলোতে চোখ বুলিয়ে আমরা বাড়ির বাইরে এলাম। নীলমণিবাবুর ঘরের জানলার ঠিক নিচেই দেখলাম কয়েকটা ফুলের টবে পাম জাতীয় গাছ লাগানো। ফেলুদার টবগুলোর ভিতর কিছু আছে কি না দেখতে লাগলো। প্রথম দুটোই কিছু পেল না। তৃতীয়টার পাতার ভিতর হাতড়ে একটা ছোট্ট টিনের কৌটো পেল। সেটার ঢাকনা খুলে নীলমণিবাবুর দিকে এগিয়ে দিয়ে ফেলুদা বলল, এ বাড়িতে কারুর নস্যির বাতিক আছে? নীলমণিবাবু মাথা নেড়ে বললেন, না। ফেলুদা তখন কৌটোটা নিজের প্যান্টের পকেটে রেখে দিল। এবার নীলমণিবাবু যেন বেশ মরিয়া হয়েই বললেন, মিস্টার মিত্তির, আর কিছু না, মূর্তি একটা গেছে, আরেকটা না হয় কিনব, কিন্তু একটা ডাকাত আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকে আমার উপর যা তা অত্যাচার করে চলে যাবে, এ কিছুতেই বরদাস্ত করা যায় না। আপনাদের একটা বিহিত করতেই হবে। যদি লোকটাকে ধরে দিতে পারেন তাহলে আমি আপনাকে।
ইয়ে মানে ইয়ে আর কি, মানে পারিশ্রমিক। হ্যাঁ হ্যাঁ, পারিশ্রমিক মানে রিওয়ার্ড দেব। রিওয়ার্ডটা তো বড় কথা নয়, সে আপনি দিতে চান দেবেন, কিন্তু আমি কাজটার ভার নিচ্ছি তার প্রধান কারণ হলো এ ধরনের অনুসন্ধানে একটা চ্যালেঞ্জ আছে, একটা আনন্দ আছে। এরপরে প্রায় 10 মিনিট ধরে ফেলুদা, নীলমণিবাবুর ড্রাইভার গোবিন্দ, চাকর নন্দলাল আর পাঁচু আর মালি নটবরের সঙ্গে কথা বলল। তারা সবাই বলল রাত্রে অস্বাভাবিক কিছু দেখেনি। বাইরের লোক আসার মধ্যে এক রাত 9টা নাগাদ ডাক্তার বোস এসেছিলেন ঝুন্টুকে দেখতে, আর তারপরে নীলমণিবাবু নিজে নাকি একবার বেরিয়েছিলেন ওই ডাক্তারখানা থেকে ঝন্টুর ওষুধ কিনে আনতে। ফেরার পথে একটু অন্যমনস্ক ছিলাম, হঠাৎ খেয়াল হলো ট্যাক্সি আমাদের বাড়ির রাস্তা ছাড়িয়ে অন্য কোথাও চলেছে। ফেলুদাকে গম্ভীর দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। ট্যাক্সি থামলো ফ্রি স্কুল স্ট্রিটের একটা বাড়ির সামনে। দেখলাম বাড়ির সদর দরজার উপর সাইনবোর্ডে উঁচু উঁচু রূপলি অক্ষরে লেখা রয়েছে অ্যারাটুন ব্রাদার্স অকশনিয়ার্স। এটাই সেই নিলামের দোকান। আমি কোনোদিনও নিলাম ঘর দেখিনি, এই প্রথম দেখে একেবারে চোখ ছানাবড়া হয়ে গেল। এত রকম হিজিবিজি জিনিস একসঙ্গে এর আগে কখনো দেখিনি। ফেলুদার কাজ 2 মিনিটের মধ্যেই সারা হয়ে গেল। প্রতুল দত্তের ঠিকানা 7/1 লাভলক স্ট্রিট। আমি মনে মনে ভাবলাম প্রতুল দত্তর বাড়ি গিয়েও যদি ফেলুদাকে হতাশ হতে হয় তাহলে ওর কোথাও যাবার থাকবে না। তার মানে এবার ফেলুদাকে হার স্বীকার করতে হবে, আর তাহলে আমার যে কি দশা হবে তা জানি না, কারণ এখনো পর্যন্ত ফেলুদা কোথাও হার মানেনি। ও কোনো ব্যাপারে হাল ছেড়ে দিয়ে মুখ চুন করে বসে আছে, এ দৃশ্য আমি কল্পনাই করতে পারি না। আশা করি শিগগিরই ও একটা ক্লু ঠিক পেয়ে যাবে। আমি অন্তত এখনো পর্যন্ত চোখে অন্ধকার দেখছি। দুপুরে খেতে খেতে ফেলুদাকে বললাম, এরপর ফেলুদা? ও ভাতের ঢিপির মধ্যে একটা গর্ত করে তাতে 1 বাটি সোনামুগ ডাল ঢেলে বলল, এরপর মাছ, তারপর চাটনি, তারপর দই, তারপর তারপর জল খেয়ে মুখ ধোবো, তারপর একটা পান খাবো, তারপর তারপর একটা টেলিফোন করে 8 ঘন্টা ঘুম দেব। এর মধ্যে টেলিফোনটাই একমাত্র ইন্টারেস্টিং খবর, কাজেই আমি সেটার অপেক্ষায় বসে রইলাম। ডিরেক্টরি থেকে প্রতুল দত্তর নাম্বারটা আমি বার করে দিয়েছিলাম। নাম্বারটা ডায়াল করে হ্যালো বলার সময় দেখলাম ফেলুদা গলাটা একদম চেঞ্জ করে বুড়োর গলা করে নিয়েছে। যে কথাটা হলো ফোনে তার শুধু একটা দিকই আমি শুনতে পেয়েছিলাম, আর সেইভাবেই সেটা তোমাদের কাছে বলছি। হ্যালো, আমি নাকতলা থেকে কথা কইছি। আগে আমার নাম শ্রী জয়নারায়ণ বাগচি। আমি প্রাচীন কারুশিল্প সম্পর্কে বিশেষ উৎসাহী। এই বিষয় নিয়ে আমি একটা পুস্তক রচনা করেছি। হ্যাঁ আগে, হ্যাঁ, আপনার সংগ্রহের কথা শুনেছি। আমার একান্ত অনুরোধ, আপনি যদি অনুগ্রহ করে আপনার কিছু জিনিস আমাকে দেখতে দেন। না 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 না, পাগল নাকি? আচ্ছা, হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার। টেলিফোন শেষ করে ফেলুদা বলল, ভদ্রলোকের বাড়িতে চুনকাম হচ্ছে, তাই জিনিসপত্রগুলো সরিয়ে রেখেছেন, তবে সন্ধ্যের দিকে গেলে দেখতে পাওয়া যাবে। আমি একটা কথা না বলে পারলাম না, কিন্তু প্রতুলবাবু যদি সত্যি আনুবিসের মূর্তি চুরি করে থাকেন তাহলে তো আর সেটা আমাদের দেখাবেন না।
যদি তোর মতো বোকা হয় তাহলে দেখাতেও পারে, তবে না দেখানোটাই সম্ভব। আমি মূর্তি দেখার জন্য যাচ্ছি না, যাচ্ছি লোকটাকে দেখতে। তার কথা মতো ফেলুদা টেলিফোনটা করেই নিজের ঘরে চলে গেল ঘুমোতে। ফেলুদার একটা আশ্চর্য ক্ষমতা হলো, ও যখন তখন প্রয়োজন মতো একটু একটু ঘুমিয়ে নিতে পারে। শুনেছি নেপোলিয়ানেরও নাকি এ ক্ষমতা ছিল। যুদ্ধের আগে ঘোড়ায় চাপা অবস্থাতেই একটু ঘুমিয়ে নিয়ে শরীরটাকে চাঙা করে নিতেন। আমার বিশেষ কিছুই করার ছিল না, তাই ফেলুদার তাক থেকে একটা ইজিপশিয়ান আর্টের বই নিয়ে সেটা উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠল। আমি এক দৌড়ে বসার ঘরে গিয়ে ফোনটা তুলে নিলাম। হ্যালো। কিছুক্ষণ কেউ কিছু বলল না, যদিও বেশ বুঝতে পারছিলাম ফোনটা কেউ ধরে আছে। আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। প্রায় 10 সেকেন্ড পরে একটা গম্ভীর কর্কশ গলা শুনতে পেলাম। প্রদোষ মিত্তির আছেন? আমি কোনো মতে ঢোক গিলে বললাম, উনি একটু ঘুমোচ্ছেন। আপনি কে কথা বলছেন? আবার কয়েক সেকেন্ড চুপ, তারপর কথা এলো। ঠিক আছে ঠিক আছে, আপনি তাকে বলে দেবেন যে মিশরের দেবতা যেখানে যাবার সেখানেই গেছেন। প্রদোষ মিত্তির যেন এ ব্যাপারে আর নাক গলাতে না আসেন, কারণ তাতে কারুর কোনো উপকার হবে না, বরং অনিষ্ট হবার সম্ভাবনা বেশি। এরপরেই কট করে ফোনটা রাখার শব্দ পেলাম, আর তারপরেই সব চুপ। কতক্ষণ যে ফোনটা হাতে ধরে প্রায় দম বন্ধ করে বসেছিলাম জানি না। হঠাৎ ফেলুদার গলা পেয়ে তাড়াতাড়ি রিসিভারটাকে জায়গায় রেখে দিলাম। কে ফোন করেছিল? আমি ফোনে যা শুনেছি তা বললাম। ফেলুদা গম্ভীর মুখ করে ভুরু কুঁচকে সোফায় বসে বলল, ইস, তুই যদি আমাকে ডাকতিস। কি করব, কাঁচা ঘুম ভাঙালে যে তুমি রাগ করো। লোকটার গলার আওয়াজ কীরকম? ঘর ঘরে গম্ভীর। যাকে আপাতত প্রতুল দত্তের চেহারাটা একবার দেখে আসি। মনে হচ্ছিল একটু আলো দেখতে পাচ্ছি, এখন আবার সব ঘোলাটে। 6:05 আমরা প্রতুল দত্তর বাড়ির গেটের সামনে ট্যাক্সি থেকে নামলাম। আমি বাজি ফেলে বলতে পারি যে বাবাও আমাদের দেখে চিনতে পারতেন না। ফেলুদা সেজেছে একটা 60 বছরের বুড়ো, কাঁচা পাকা মেশানো ঝোলা গোঁফ, চোখে মোটা কাচের চশমা, গায়ে কালো গলাবন্ধ কোট, হাঁটুর উপর তোলা ধুতি আর মোজার উপর বাটার তৈরি ব্রাউন কেডস জুতো। আধ ঘন্টা ধরে ঘরের দরজা বন্ধ করে মেকআপ করে বাইরে এসেই বলল, তোর জন্য 2-3টে জিনিস আছে, চট করে পরে নে। আমি অবাক হয়ে বললাম, আমাকেও মেকআপ করতে হবে নাকি? আলবাত। 2 মিনিটের মধ্যে আমার মাথায় একটা কদম ছাট পরচুলা আর আমার নাকের উপর একটা চশমা বসে গেল। তারপর একটা কালো পেন্সিল দিয়ে আমার পরিষ্কার করে ছাটা জুলপিটা ফেলুদা একটু অপরিষ্কার করে দিল। তারপর বলল, তুই আমার ভাগ্নে, তোর নাম সুবোধ, বুঝলি? অর্থাৎ শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভালো মানুষটি। ওখানে মুখ খুলেছ কি বাড়ি এসে রদ্দা। প্রতুলবাবুর বাড়ি চুনকাম প্রায় হয়ে এসেছে। ডিজাইন দেখে বোঝা যায় বাড়ি অন্তত 25-30 বছরের পুরনো, তবে নতুন রঙের জন্য দরজা জানলা দেয়াল সব কিছু ঝলমল করছে। গেট দিয়ে ঢুকে এগিয়ে গিয়েই দেখি বাইরে একটা খোলা বারান্দায় একটা বেতের চেয়ারে একজন মাঝবয়সী ভদ্রলোক বসে আছেন। আমাদের এগোতে দেখেও তিনি চেয়ার ছেড়ে উঠলেন না। সন্ধ্যার আবছা অন্ধকারেও বুঝলাম তার মুখটা বেশ গম্ভীর। ফেলুদা দুহাত তুলে মাথা হেঁট করে নমস্কার করে তার নতুন বুড়ো মিহি গলায় বলল, মাফ করবেন, আপনি কি প্রতুল বাবু? ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, হ্যাঁ। আগে আমারই নাম জয়নারায়ণ বাগচি। আমি আপনাকে আজ দুপুরে টেলিফোন করেছিলাম। আর এটি আমার ভাগ্নে সুবোধ। আবার ভাগ্নে কেন? ওর কথা তো টেলিফোনে হয়নি। আমার মাথার পরচুলা ততক্ষণে কুটকুট করতে শুরু করে দিয়েছে। ফেলুদা গলা ভীষণ নরম করে বলল,
আগে ও ছবি আঁকা শিখছে তো, তাই। ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনারা আমার জিনিসগুলো দেখতে চাইছেন, তাতে আপত্তি নেই, তবে সরিয়ে রাখা জিনিস সব টেনে বার করতে হয়েছে, অনেক হাঙ্গামা। একে বাড়িতে রাত দিন মিস্ত্রিদের ঝামেলা, এটা ঠেলো ওটা ঢাকো, চারদিকে কাঁচা রঙের গন্ধটাও ধাতে যায় না। সব ঝক্কি শেষ হলে যেন বাঁচি। আসুন, ভেতরে আসুন। লোকটাকে ভালো না লাগলেও ভেতরে গিয়ে তার জিনিসপত্র দেখে চোখ ছানাবড়া হয়ে গেল। ফেলুদা বলল, আপনার কাছে মিশর দেশের শিল্পকলার অনেক চমৎকার নিদর্শন রয়েছে দেখছি। তা আছে, কিছু জিনিস কায়রোতে কেনা, কিছু এখানে অকশনে। দেখো বাবা সুবোধ, ভালো করে দেখো। ফেলুদা আমার পিঠে একটা চিমটি কেটে আমায় জিনিসগুলোর দিকে ঠেলে দিল। কত রকম দেব দেবী দেখো, এই যে বাজ পাখি, এও দেবতা, এই যে পেঁচা, এও দেবতা। মিশর দেশে কত রকম জিনিসকে পুজো করত লোকেরা। দেখো। প্রতুলবাবু একটা সোফায় বসে চুরুট ধরালেন। হঠাৎ কি খেয়াল হলো, আমি বলে উঠলাম, শেয়াল দেবতা নেই বড় মামা? প্রশ্নটা শুনেই প্রতুলবাবু যেন হঠাৎ বিষম খেয়ে উঠলেন। বললেন, চুরুটের কোয়ালিটি ফল করছে, আগে এত কড়া ছিল না। ফেলুদা সেই রকমই মিহি সুরে বললেন, আমার ভাগ্নে আনুবিসের কথা বলছে, কালি ওকে বলছিলাম কি না। প্রতুলবাবু হঠাৎ ফোঁস করে উঠলেন, আনুবিস, স্টুপিড ফুল। আগে আনুবিসকে মূর্খ বলছেন আপনি? আনুবিস না, সেদিন নিলামে লোকটাকে আগেও দেখেছি আমি। হি ইজ আ ফুল, ওর বিডিংয়ের কোনো মাথা মুন্ডু নেই। চমৎকার একটা মূর্তি ছিল, এমন এক অ্যাবসার্ড দাম হাঁকলে যে যার ওপর আর চড়া যায় না। অত টাকা কোথায় পায় জানি না। ফেলুদা চারদিকে আরেকবার চোখ বুলিয়ে নিয়ে ভদ্রলোককে নমস্কার করে বলল, অশেষ ধন্যবাদ, আপনি মশাই, পরম আনন্দ পেলাম আপনার শিল্প সংগ্রহ দেখে। এসব জিনিসপত্র ছিল দোতলায়, আমরা এবার নিচে রওনা দিলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে ফেলুদা বলল, আপনার বাড়িতে লোকজন আর বিশেষ? গিন্নি আছেন, আর ছেলে থাকে বিদেশে। প্রতুল দত্তর বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য হাঁটতে হাঁটতে বুঝলাম পাড়াটা কত নির্জন। 7টাও বাজেনি, অথচ রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে। দুটি বাচ্চা ভিখারি ছেলে শ্যামাসঙ্গীত গাইতে গাইতে এগিয়ে আসছে। একটু কাছে এলে পরে বুঝলাম একজন গাইছে আর অন্যজন বাজাচ্ছে। ভারী সুন্দর গান করে ছেলেটা। ফেলুদাও তাদের সঙ্গে গলা মিশিয়ে গেয়ে উঠল। বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে কিছু দূর হেঁটে একটা চলন্ত খালি ট্যাক্সির দেখা পেয়েই ফেলুদা হাঁক দিয়ে সেটাকে থামালো। ওঠার সময় দেখি বুনো ড্রাইভার ভারী অবাক হয়ে ফেলুদার দিকে দেখছে। ভাবছে, এই চিমড়ে বুড়োর গলা দিয়ে ওরকম জোয়ান চিৎকার বেরোলো কী করে, সেটাই বোধহয় ও চিন্তা করছে। পরদিন সকালে যখন টেলিফোনটা বাজলো, তখন আমি বাথরুমে দাঁত মাজছি, কাজেই ফোনটা ফেলুদাই ধরলো। জিজ্ঞেস করে জানলাম নীলমণিবাবু ফোন করেছিলেন একটা খবর দেওয়ার জন্য। প্রতুলবাবুর বাড়িতেও কাল ডাকাতি হয়ে গিয়েছে, আর এ খবরটা কাগজেও বেরিয়েছে। টাকা পয়সা কিছু যায়নি, গেছে শুধু কিছু প্রাচীন কারুশিল্পের নমুনা আর 10টা ছোট ছোট জিনিস, সব মিলিয়ে যার দাম 20-25 হাজার টাকার কম না। পুলিশ নাকি তদন্ত আরম্ভ করে দিয়েছে। প্রতুলবাবুর বাড়িতে যে সকালেই পুলিশের দেখা পাবো, আর তার মধ্যে যে ফেলুদার চেনা লোকও বেরিয়ে পড়বে, সেটা কিছুই আশ্চর্যের না। আমরা যখন পৌঁছেছি তখন 7:15। অবশ্যই আজ মেকআপ করিনি,
ফেলুদা দেখলাম তার জাপানি ক্যামেরাটা নিতে ভোলেনি। আমরা গেটের ভিতর সবে ঢুকেছি, এমন সময় একজন বেশ হাসিখুশি মোটাসোটা চশমা পরা পুলিশ, বোধহয় ইন্সপেক্টর হবে, ফেলুদাকে দেখেই এগিয়ে ওর পিঠে একটা চাপড় মেরে বলল, কি হে ফেলু মাস্টার, গন্ধে গন্ধে এসে জুটেছ দেখছি। ফেলুদা বেশ নরমভাবে আর কি করি বলুন, আমাদের তো ওই কাজ। কাজ বলো না, কাজটা তো আমাদের, তোমাদের হলো শখ, তাই না? ফেলুদা একথার কোনো উত্তর না দিয়ে বলল, কিছু কিনারা করতে পারলেন? বার্গলারি কেস। তাছাড়া আর কি, তবে ভদ্রলোক খুব আপসেট, খালি মাথা চাপড়াচ্ছেন আর বলছেন কাল এক বুড়ো নাকি এক ছোকরা সঙ্গে করে ওর জিনিস দেখতে এসেছিল। ওর ধারণা এই দুজনই নাকি আছে এই বার্গলারির পেছনে। আমার কথাটা শুনেই গলা শুকিয়ে গেল। সত্যি ফেলুদা মাঝে মাঝে বড্ড বেপরোয়া কাজ করে ফেলে। ফেলুদা কিন্তু একটুও ঘাবড়ে না গিয়ে বলল, তাহলে তো সেই বুড়োর সন্ধান করতে পারলেই চোর ধরা পড়বে, এ তো জলের মতো কেস। গোলগাল পুলিশটি বললেন, বেশ বলেছেন, একেবারে খাঁটি উপন্যাসের গোয়েন্দার মতো বলেছেন। ভদ্রলোকের পারমিশন নিয়ে ফেলুদা আর আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম। প্রতুলবাবু দেখি আজও সেই বারান্দাতেই বসে আছেন। বুঝলাম তিনি এতই অন্যমনস্ক যে আমাদের দেখেও দেখতে পেলেন না। কোন ঘরটা থেকে চুরি হয়েছে দেখবেন? মোটা পুলিশ জিজ্ঞেস করলেন। চলুন না। কাল সন্ধেবেলা দোতলার যে ঘরটায় গিয়েছিলাম আজও সেটাতেই যেতে হলো। অন্য কিছুর দিকে দৃষ্টি না দিয়ে ফেলুদা শটান ঘরের দক্ষিণ দিকের ব্যালকনিটার দিকে চলে গেল। সেটা থেকে ঝুঁকে নিচের দিকে চেয়ে বলল, পাইপে অনায়াসেই উঠে আসা যায়, তাই না? মোটা পুলিশ বললেন, তা যায়, আর মুশকিল হচ্ছে কি, দরজার রং কাঁচা বলে ওটাকে আবার দুদিন থেকে বন্ধ করা হচ্ছিল না। ঠিক কখন হয়েছে চুরিটা? রাত 9:45। কে প্রথম টের পেল? এদের একটা পুরনো চাকর আছে, সে ওদিকের ঘরে বিছানা করছিল, একটা শব্দ পেয়ে দেখতে আসে। ঘর তখন অন্ধকার, বাতি জ্বালানোর আগেই সে একটা প্রচণ্ড ঘুষি খেয়ে প্রায় অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে চোরবাবাজি হাওয়া। ফেলুদার কপালে আবার সেই বিখ্যাত ভ্রুকুটি। গলায় একটু শব্দ করে ফেলুদা বলল, একবার চাকরটার সঙ্গে কথা বলবো। চাকরের নাম বংশলোচন। দেখলাম ঘুষিটা খাওয়ার ফলে তার এখনো যন্ত্রণা বা ভয় কোনোটাই যায়নি। ফেলুদা বলল, কোথায় ব্যথা? চাকরটা চিঁচি করে উত্তর দিল, একগে তলপেটে। তলপেটে? ঘুষি তলপেটে মেরেছিল? সে কি হাতের জোর, বাপরে বাপ, মনে হলো যেন পেটে এসে একখানা পাথর লাগলো, আর তারপরেই সব অন্ধকার। আওয়াজটা শুনলে কখন? তখন তুমি কি করছিলে? টাইম তো দেখিনি বাবু, তা আমি তখন মায়ের ঘরে বিছানা করছি, দুটো ছেলে এসে কীর্তন গান করছিল, তাই শুনছিলাম। মা ঠাকুরন ছিলেন পুজোর ঘরে, বললেন ছেলেটাকে পয়সা দিয়ে আয়। আমি যাব করছি, এমন সময় বাবুর ঘর থেকে ঘটি বাটি পড়ার মতো একটা শব্দ পেলাম। ভাবলাম কেউ তো নেই, তা জিনিস পড়ে কেন, তাই দেখতে গেছি, আর ঘরে ঢুকতেই। বংশলোচন আর কিছু বলতে পারল না। সব শুনে টুনে বুঝলাম আমরা চলে যাবার ঘণ্টাখানেকের মধ্যেই চোর এসেছিল। আমি ভাবলাম ফেলুদা বোধহয় আরও কিছু জিজ্ঞেস করবে, কিন্তু শেষ পর্যন্ত ও আর কোনো কথাই বলল না। সেই মোটা পুলিশকে ধন্যবাদ দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে রাস্তায় এসে ফেলুদার মুখের চেহারা একদম বদলে গেল। এ চেহারা আমি জানি, ফেলুদা কি জানি একটা রাস্তা দেখতে পেয়েছে, আর সেই রাস্তা দিয়ে গেলেই রহস্যের সমাধানে পৌঁছানো যাবে। পাশ দিয়ে খালি ট্যাক্সি বেরিয়ে গেল, কিন্তু ফেলুদা থামলো না। আমরা দুজনে হাঁটতে লাগলাম। ফেলুদার দেখা দেখি আমিও ভাবতে চেষ্টা করলাম, কিন্তু তাতে খুব বেশি দূর এগোতে পারলাম না।
প্রতুলবাবু যে চোর নন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, যদিও প্রতুলবাবুকে বেশ জোয়ান লোক বলে মনে হয়, আর ওর গলার আওয়াজটা বেশ ভারী, কিন্তু তাও এটা কিছুতেই সম্ভব বলে মনে হচ্ছিল না যে প্রতুলবাবু একটা বাড়ির পাইপ বেয়ে দোতলায় উঠতে পারেন। তার জন্য যেন আরও অনেক কম বয়সের লোকের দরকার। তাহলে চোর কে? আর ফেলুদা কোন জিনিসটার কথা এত মন দিয়ে ভাবছে? কিছুক্ষণ হাঁটার পর দেখি আমরা নীলমণিবাবুর বাড়ির পাঁচিলের পাশে এসে পড়েছি। ফেলুদা পাঁচিলটা বায়ে রেখে ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে পাঁচিলটা বাঁদিকে ঘুরেছে, ফেলুদাও ঘুরলো, আর তার সঙ্গে সঙ্গে আমিও। এদিকে রাস্তা নেই, ঘাসের উপর দিয়ে হাঁটতে হয়। মোড় ঘুরে 18 কি 19 পা হাঁটার পর ফেলুদা হঠাৎ থেমে গিয়ে পাঁচিলের একটা বিশেষ অংশের দিকে খুব মন দিয়ে দেখলো। তারপর সেই জায়গাটার খুব কাছ থেকে একটা ছবি তুললো। আমি দেখলাম সেখানে একটা ব্রাউন রঙের হাতের ছাপ রয়েছে। পুরো হাত নয়, দুটো আঙুল আর তেলোর খানিকটা অংশ, কিন্তু তা থেকেই বোঝা যায় যে সেটা বাচ্চা ছেলের হাত। এবার আমরা যে পথে এসেছিলাম সেই পথে ফিরে গিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকে সোজা একেবারে বাড়ির দিকে চলে গেলাম। খবর পাঠাতেই নীলমণিবাবু বেশ ব্যস্ত হয়ে নিচে চলে এলেন। আমরা তিনজনেই বৈঠকখানায় বসার পর নীলমণিবাবু বললেন, আপনি শুনলে কি বলবেন জানি না, তবে আমার মনটা আজ কালকের চেয়ে কিছুটা হালকা। আমার মতো দুর্দশা যে আরেকজনের হয়েছে সেটা ভেবে খানিকটা কষ্টের লাঘব হচ্ছে, কিন্তু তাও একটা প্রশ্নের উত্তর না পাওয়া অবধি কষ্ট যাবে না। কোথায় গেল আমার আনুবিস? বলুন, আপনি এত বড় ডিটেকটিভ, দুটো ডাকাতি, দুদিন উপরই হয়ে গেল, আর আপনি এখনো যেই তিমিরে সেই তিমিরেই। ফেলুদা একটা প্রশ্ন করে ফেলল, আপনার ভাগ্নেটি এখন কেমন আছে? কে, ঝুন্টু? ও আজ অনেকটা ভালো, ওষুধে কাজ দিয়েছে, আজ জ্বরটাও অনেক কমে গেছে। আচ্ছা, বাইরের কোনো ছেলে টেলে কি পাঁচিল টপকে এখানে আসে ঝুন্টুর সঙ্গে খেলতে টেলতে? পাঁচিল টপকে কেন বলুন তো? না, আপনার পাঁচিলের বাইরের দিকটায় একটা বাচ্চা ছেলের হাতের ছাপ দেখেছিলাম তো, তাই। ছাপ মানে কি রকম ছাপ? ব্রাউন রঙের ছাপ। টাটকা? বলা মুশকিল, তবে খুব পুরনোও নয়। কই, আমি তো কোনো দিন কোনো বাচ্চাকে আসতে দেখিনি। বাচ্চা বলতে একজন আসে, তাও সেটা পাঁচিল টপকে নয়, একটা ছোকরা ভিখিরি, দিব্যি শ্যামাসঙ্গীত গায়। তবে হ্যাঁ, আমার বাগানের পশ্চিম দিকে একটা জামরুল গাছ আছে। মধ্যে মধ্যে বাইরের ছেলে পাঁচিল টপকে এসে সে গাছের ফল পেড়ে খায় না, এমন গ্যারান্টি আমি দিতে পারি না। চোরের বিষয়ে আর কিছু জানতে পারলেন কি? ফেলুদা সোফা ছেড়ে উঠে পড়ল। লোকটার হাতের জোর সাংঘাতিক, এক ঘুষিতে প্রতুলবাবুর চাকরকে অজ্ঞান করে দিয়েছিল। তাহলে এ চুরি ও চুরি এক চুরি করেছে, তাতে সন্দেহ নেই। হতে পারে, তবে গায়ের জোরটা এখানে বড় কথা বলে আমার মনে হয় না। একটা বীভৎস বুদ্ধিরও ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে। আশা করি সে বুদ্ধিকে জব্দ করার মতো বুদ্ধি আপনার আছে, না হলে তো আমার মূর্তি ফিরে পাবার আশা ছাড়তে হয়। আরও 2 দিন অপেক্ষা করুন, এখনো পর্যন্ত কখনো ফেলু মিত্তিরের ডিফিট হয়নি। নীলমণিবাবুর বাড়ির গাড়ি বারান্দা থেকে গেট অবধি নুড়ি পাথর দেওয়া রাস্তা। সেটার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন একটা কটকট শব্দ পেয়ে পিছন ফিরে দেখি নীলমণিবাবুর বাড়ির দোতলার একটা ঘরের জানলার পিছনে দাঁড়িয়ে একটা ছোট ছেলে, ঝন্টুই বোধহয়, জানলার কাঁচটাতে হাত দিয়ে টোকা মারছে।
আমি বললাম, ঝন্টু। ফেলুদা বলল, দেখেছি। সারা দুপুর ফেলুদা তার নীল খাতায় অভ্যাস মতো গ্রিক অক্ষরে কী সব হিজিবিজি লিখল। আমি জানি ভাষাটা আসলে ইংরেজি, কিন্তু অক্ষরগুলো গ্রিক, যাতে আর কেউ পড়ে মানে বুঝতে না পারে। আমার সঙ্গে ওর কথা একেবারেই বন্ধ, তবে সেটা এক হিসেবে ভালো। এখন ওর ভাববার সময়, কথা বলার সময় নয়। মাঝে মাঝে শুনছিলাম ও গুনগুন করে গান গাইছে। এটা সেই ভিখিরি ছেলেটার গাওয়া রামপ্রসাদী গানটা। বিকেলে 5টা নাগাদ চা খেয়ে ফেলুদা বলল, আমি একটু বেরুচ্ছি, পপুলার ফটো থেকে আমার ছবির এনলার্জমেন্টগুলো নিয়ে আসতে হবে। আমি একাই বাড়িতে রয়ে গেলাম। দিন ছোট হয়ে আসছে, তাই 5:30 বাজতে না বাজতেই সূর্য ডুবে অন্ধকার হয়ে গেল। পপুলার ফটো দোকানটা হাজরা রোডের মোড়ে। ফেলুদার তো ছবি নিয়ে ফিরে আসতে 20 মিনিটের বেশি লাগা উচিত না, তবে এত দেরি হচ্ছে কেন? অবশ্যই অনেক সময় ছবি তৈরি না হলে দোকানে বসিয়ে রাখে। আশা করি অন্য কোথাও যায়নিও। আমাকে ফেলে ঘোরাঘুরিটা আমার ভালো লাগে না। একটা করতালের আওয়াজ কানে এলো, আর তার সঙ্গে সঙ্গে চেনা গলায় সেই গান। সেই ছেলে দুটো আজ আমাদের পাড়ায় ভিক্ষে করতে এসেছে। গান ক্রমে এগিয়ে এলো। আমি আমাদের ঘরের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে রাস্তাটা দেখা যায়। ওই যে ছেলে দুটো, একজন গাইছে, একজন করতাল বাজাচ্ছে। কি সুন্দর গলা ছেলেটার। এবারে গান থামিয়ে ছেলেটা ঠিক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে উপরের দিকে মুখ করে বলল, মা, দুটো ভিক্ষা দেবে মা? কি মনে হলো, আমার ব্যাগ থেকে একটা 50 নয়া বার করে জানলা দিয়ে ছেলেটার দিকে ফেলে দিলাম। টিং শব্দ করে পয়সাটা মাটিতে পড়ল। দেখলাম ছেলেটা সেটা কুড়িয়ে নিয়ে ঝোলার মধ্যে পুরে আবার গান গাইতে গাইতে হাঁটতে শুরু করলো। একটা ব্যাপারে আমার মাথাটা কেমন জানি গোলমাল হয়ে গেল। যদিও আমাদের রাস্তাটা বেশ অন্ধকার, তবুও ভিখিরি ছেলেটা যখন ওপর দিকে মুখ করে ভিক্ষে চাইল, তখন যেন মনে হলো তার মুখের সঙ্গে ঝুন্টুর একটা আশ্চর্য মিল আছে। হয়তো এটা আমার দেখার ভুল, কিন্তু তাতে মনের মধ্যে কেমন খটকা লাগলো। আমি ঠিক করলাম ফেলুদা এলেই কথাটা ওকে বলবো। প্রায় 6:30টার সময় মেজাজ বেশ গরম করে ফেলুদা এনলার্জমেন্ট নিয়ে বাড়ি ফিরল। যা ভেবেছিলাম তাই, ওকে দোকানে বসে অপেক্ষা করতে হয়েছিল। বলল, এবার থেকে নিজেই একটা ডার্করুম তৈরি করে ছবি ডেভেলপিং প্রিন্টিং করব। বাঙালি দোকানের কথার কোনো ঠিক নেই। ফেলুদা যখন ওর বিছানার উপর ছবিগুলো বিছিয়ে বসেছে, তখন আমি ওকে গিয়ে ভিখিরি ছেলেটার কথা বললাম। ও কিন্তু একটুও অবাক না হয়ে বলল, সেটা আর আশ্চর্য কি? আশ্চর্য না? হুম। কিন্তু তাহলে ভীষণ গন্ডগোল বলতে হবে। গন্ডগোল তো বটেই, সেটা তো আমি প্রথম থেকেই বুঝেছি। তুমি বলতে চাও যে ওই ছেলেটা চুরির ব্যাপারে জড়িত? হতেও পারে, কিন্তু একটা বাচ্চা ছেলের ঘুষির এত জোর যে একটা ধেড়ে লোককে অজ্ঞান করে দেবে? বাচ্চা ছেলে ঘুষি মেরেছে তা তো বলিনি। তাও ভালো। যদিও ভালো বললাম, কিন্তু আসলে মোটেই ভালো লাগছিল না। ফেলুদাও যে কেন পরিষ্কার করে কিছু বলছে না তা জানি না। খাটের উপর বিছানো 12টা ছবির মধ্যে দেখলাম একটা ছবি ফেলুদা বিশেষ মনোযোগ দিয়ে দেখছে। কাছে গিয়ে দেখি সেটা আজই সকালে তোলা নীলমণিবাবুর পাঁচিলে বাচ্চা ছেলের হাতের দাগের ছবিটা। এনলার্জমেন্টের ফলে হাতের তেলোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বললাম, তুমি তো বললে হাত দেখতে জানো, বলো তো ছেলেটার কত আয়ু? ফেলুদা কোনো উত্তর দিল না। সে তন্ময় হয়ে ছবিটার দিকে চেয়ে আছে। লক্ষ্য করলাম যে তার মধ্যে একটা দারুণ কনসেন্ট্রেশনের ভাব। কিছু বুঝতে পেরেছিস? হঠাৎ ওর প্রশ্নটা আমাকে একেবারে চমকে দিল। কি বুঝবো? সকালে কি বুঝেছিলি আর এখন কি বুঝলি বলতো? সকালে মানে যখন ছবিটা তুললে? হ্যাঁ। কি আর বুঝবো, বাচ্চা ছেলের হাত, এছাড়া আর কি বোঝার আছে? ছাপের রংটা দেখে কিছু মনে হয়নি? রং তো ব্রাউন ছিল। তার মানে কি? তার মানে ছেলেটার হাতে ব্রাউন রঙের কিছু একটা লেগেছিল। কিছুটা মানে কি ঠিক করে বল। পেন্ট হতে পারে। কোথাকার পেন্ট?
কোথাকার পেন্ট? কোথাকার? হঠাৎ মনে পড়ে গেল প্রতুলবাবুর ঘরের দরজার রং। এক্স্যাক্টলি, সেদিন তোরও শার্টের বাদিকের আস্তিনে লেগে গিয়েছিল, এখনো গিয়ে দেখতে পারিস, লেগে আছে। কিন্তু আমার মাথাটা ভোঁ ভোঁ করছিল, যার হাতের ছাপ সেই কি প্রতুলবাবুর ঘরে ঢুকেছিল? হতেও পারে। এখন বল, ছবি দেখে কি বুঝছিস? আমি অনেক ভেবেও নতুন কিছু বোঝার কথা বলতেই পারলাম না। ফেলুদা বলল, তুই পারলে আশ্চর্য হতাম। শুধু আশ্চর্য হতাম না, শক পেতাম, কারণ তাহলে বলতে হতো তোর আর আমার বুদ্ধিতে কোনো তফাৎ নেই। তোমার বুদ্ধিতে কি বলছে? বলছে যে এটা একটা সাংঘাতিক কেস, ভয়াবহ ব্যাপার। আনুবিস যেরকম ভয়ঙ্কর, এই রহস্যটাও তেমনই ভয়ঙ্কর। পরদিন সকালে ফেলুদা প্রথম নীলমণি সান্যালকে ফোন করলো। হ্যালো, কে? মিস্টার সান্যাল, আপনার রহস্য সমাধান হয়ে গেছে। মূর্তি এখনও হাতে আসেনি, তবে কোথায় আছে মোটামুটি আন্দাজ পেয়েছি। আপনি কি বাড়ি আছেন? অসুখ বেড়েছে? কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে পরে দেখা হবে। ফোনটা রেখেই ফেলুদা চট করে আরেকটা নম্বর ডায়াল করলো। ফিসফিস করে কি কথা হলো সেটা ভালো শুনতে পেলাম না, তবে ফেলুদা যে পুলিশে টেলিফোন করছে সেটা বুঝলাম। ফোনটা রেখেই ও আমাকে বলল, এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নে। একে সকালে ট্রাফিক কম, তার উপর ফেলুদা আবার ট্যাক্সি ড্রাইভারকে বলল টপ স্পিডে যেতে। দেখতে দেখতে আমরা নীলমণিবাবুর বাড়ির রাস্তায় এসে পড়লাম। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি নীলমণিবাবু তার কালো অ্যাম্বাসাডারে বেরিয়ে বেশ স্পিডের মাথায় আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে রওনা দিলেন। সামনে ড্রাইভার আর পিছনে নীলমণিবাবু ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আউট জোরসে, ফেলুদা চেঁচিয়ে উঠল। ট্যাক্সি ড্রাইভারও কীরকম এক্সাইটেড হয়ে অ্যাক্সিলেটারে পা চেপে দিল। সামনের গাড়িটা দেখলাম বিশ্রী গো গো শব্দ করে ডান দিকে মোড় নিচ্ছে। এইবার ফেলুদা যে জিনিসটা করলো সেটা এর আগে কখনো করেনি। কোটের ভিতরে হাত ঢুকিয়ে হঠাৎ তার রিভলভারটা বার করে গাড়ির জানলা দিয়ে ঝুঁকে পড়ে নীলমণিবাবুর গাড়ির পিছনের টায়ারের দিকে অব্যর্থ টিপ করে রিভলভারটা মারল। প্রায় একই সঙ্গে রিভলভারের আর টায়ার ফাটার শব্দে কানে তালা লেগে গেল। দেখলাম নীলমণিবাবুর গাড়িটা বিশ্রীভাবে রাস্তার একপাশে কেতরে গিয়ে একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে গেল। আমাদের গাড়িটা নীলমণিবাবুর গাড়ির পিছনে থামতেই দেখি উল্টো দিক থেকে পুলিশের জিপ এসে গেল। এদিকে নীলমণিবাবু গাড়ি থেকে নেমে এসে ভীষণ বিরক্ত মুখ করে এদিক ওদিক চাইছেন। ফেলুদা আর আমি ট্যাক্সি থেকে নেমে নীলমণিবাবুর দিকে এগিয়ে গেলাম। পুলিশের জিপটাও কাছাকাছি এসে থেমেছে। দেখলাম সেটা থেকে নামলেন সেই মোটা অফিসারটি। নীলমণিবাবু হঠাৎ বলে উঠলেন, এসব কি হচ্ছে কি? ফেলুদা গম্ভীর গলায় বলল, আপনার সঙ্গে গাড়িতে ড্রাইভার ছাড়া আর কে আছে জানতে পারি কি? ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, কে আবার থাকবে? বললাম তো আমি আমার ভাগ্নেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ফেলুদা এবার আর কিছু না বলে সোজা গিয়ে নীলমণিবাবুর গাড়ির দরজার হ্যান্ডেলটা ধরে এক টানে দরজাটা খুলে ফেলল। খোলার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ছেলে গাড়ি থেকে তীরের মতো বেরিয়ে ফেলুদার উপর ঝাঁপিয়ে পড়ে ওর টুটি টিপে ধরল। ফেলুদা তো শুধু যোগব্যায়াম করে না, রীতিমতো জুজুৎসু আর ক্যারেটেও শিখেছে। ছেলেটার কবজি দুটো ধরে উল্টো তাকে অদ্ভুত কায়দায় মাথার উপর দিয়ে ঘুরিয়ে আছাড় মেরে রাস্তায় ফেলল। যন্ত্রণার চোটে একটা চিৎকার শুনে আমার রক্ত জল হয়ে গেল, কারণ সেটা মোটেই বাচ্চার গলা নয়, সেটা একটা বয়স্ক লোকের বিকট হেরে গলার চিৎকার। এই গলাই তো সেদিন আমি টেলিফোনে শুনেছিলাম। ইতিমধ্যে পুলিশ এসে নীলমণিবাবুর গাড়ির ড্রাইভার আর বাচ্চাটাকে ধরে ফেলল। ফেলুদা তার জামার কলারটা ঠিক করতে করতে বলল, পাঁচিলের গায়ে হাতের ছাপ দেখেই ধরেছিলাম অল্প বয়সের ছেলের হাতে এত লাইন থাকে না, তাদের হাত আরও অনেক মসৃণ থাকে, অথচ সাইজ যখন ছোট তখন তার একটাই মানে হতে পারে, এটা আসলে একটা বেটে বামুনের হাতের ছাপ। বাচ্চাটা আসলে আর কিছুই না, একটা ডোয়ার্ফ।
কত বয়স হলো আপনার সাকরেদের নীলমণিবাবু? 40। ভদ্রলোকের গলা দিয়ে আর ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। খুব বুদ্ধি খাটিয়েছেন, যা হোক। আগে জিনিস চুরির মিথ্যে ঘটনাটা খাড়া করে আমাকে ডেকে পাঠিয়ে তারপর নিজেই লোক লাগিয়ে পরের জিনিস চুরি করেছেন। আপনার বাড়িতে কাল যাকে দেখলাম সে কি সেই ভিখারি ছেলেটি? নীলমণিবাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। তার মানে আপনার ভাগ্নে বলে আসলে কেউ নেই, ওকে বাড়িতে এনে ধরে রেখেছেন এই চুরির ব্যাপারে হেল্প করার জন্য। ভদ্রলোক মাথা হেট করে চুপ করে রইলেন। ফেলুদা বলে চলল, ছেলেটা গান গাইতো আর বামনটা খঞ্জনি বাজাতো। কেবল চুরির টাইম এলে খঞ্জনিটা ভিখারির হাতে দিয়ে দিত, তখন সেই বাজাতে থাকতো। বামন বলেই তার গায়ে জোরের অভাব নেই, এক ঘুষিতে একজন জোয়ান লোককে ঘায়েল করতে পারে। ওয়ান্ডারফুল! আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না নীলমণিবাবু। নীলমণিবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিশরের প্রাচীন জিনিসের উপর একটা নেশা ধরে গিয়েছিল। প্রচুর পড়াশুনো করেছি এই নিয়ে। সাথে কি প্রতুল দত্তের উপর হিংসে হয়েছিল? ফেলুদা বলল, অতি লোভে শুধু তাঁতিই নষ্ট হয় না, বামুনও হয়। কারণ আপনার ওই বেটেটিও বামুন, আর আপনি সান্যাল একেবারে উচ্চ শ্রেণীর বামুন। যাকে এবার একটা শেষ অনুরোধ আছে। কি বলুন? আমার রিওয়ার্ডটা? নীলমণিবাবু ফ্যালফ্যাল করে ফেলুদার দিকে চাইলেন। রিওয়ার্ড? আনুবিসের মূর্তিটা আপনার কাছেই আছে বোধ হয়। ভদ্রলোক কেমন যেন বোকার মতো ডান হাতটা নিজের পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিলেন। হাতটা বার করতে দেখলাম তাতে রয়েছে 1 বিঘত লম্বা কালো পাথরের উপর রঙিন মণিমুক্ত বসানো 4000 বছরের পুরনো মিশর দেশের শেয়ালমুখী দেবতা আনুবিসের মূর্তি। ফেলুদা হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল, থ্যাংক ইউ।